কালো টাকার পেশি শক্তি এইসব শব্দ আমরা প্রতি নির্বাচনের আগেই শুনি। আগামী নির্বাচনে কি এগুলোর প্রভাব মুক্তভাবে নির্বাচন হবে বলে আপনি আশা করেন? আশা নিশ্চিত আছে, কিন্তু সেটার বাস্তবতা কতদূর? এতদিন শুনেছেন নির্বাচনে কালো টাকার প্রভাব, এবার শুনবেন নির্বাচনে সরকারি টাকার প্রভাব। যে সরকারি টাকা দিয়ে কিছু মানুষ নির্বাচন করছে, যেমন আমাদের ফুয়াদ ভাই, তিনি গর্বের সঙ্গে বলছেন যে তিনি ক্ষমতায় না থেকেও 100 কোটি টাকার উপরে প্রজেক্ট নিয়ে এসেছেন তার এলাকায়। তার মানে ক্ষমতা ছাড়াই সরকারি টাকাকে নিজের নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহার করছে। এটি তিনি কোথায় বলেছেন? উনি নিজেই বলেছেন, আছে, এটা রেকর্ডিং আছে। তিনি ওই তার নির্বাচনের এলাকায় গিয়ে এটা বলেছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এই যে সার্জিস ক্ষমতায় না থেকেই সরকারি টাকার বরাদ্দ নিয়ে গেছে নিজের নির্বাচনী এলাকায়, যারার জন্য তারা আসনে নিয়েছে, যেখানে যেখানে তারা নির্বাচন করবে। এইটা ডক্টর ইউনূস এইটা করলেন আর কি, যার কাছে মানুষ সততাপূর্ণ একটা আচরণ আশা করেছিল। তিনি নির্বাচনের আয়োজক এবং নির্বাচনের আয়োজকের জায়গা থেকে কিছু মানুষকে নির্বাচন করার জন্য তার এলাকায় বিভিন্ন প্রজেক্ট বানিয়ে দিচ্ছেন। তাহলে ওনাকে দিয়ে সুষ্ঠু নির্বাচনটা হবে কিভাবে? আমি এটা করছি না। এখন এই যাদেরকে বিভিন্ন এলাকায় বরাদ্দ দিলেন, এরা যদি বিএনপির সঙ্গে যায় তাহলেই বৈধ হয়ে যায়। এখন আমরা বলছি যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, পারা উচিত না, কিন্তু এটা যদি বিএনপির সঙ্গে যায় তাহলে এটা বৈধ হয়ে যাবে। হয়তো ওরা মনে করে বৈধ হয়ে যাবে। অবশ্য তারা যে কার্যক্রমগুলো করেছে তাদেরকে একমাত্র বিএনপি বাঁচাতে পারে এই অবস্থা থেকে। এবং নাহিদ এবং আসিফের দপ্তরে যে আগুন লাগছিল, আমার তো এখন মনে হচ্ছে যে এই আগুন লাগছিল না লাগানো হয়েছিল। কারণ ওই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময়ই শুধু নিয়োগ ব্যবসা চলতেছিল, বদলি ব্যবসা, নিয়োগ ব্যবসা, প্রমোশন ব্যবসা চলতেছিল, এবং সমস্ত ডকুমেন্টেশন এই নাহিদ এবং আসিফের দপ্তরে ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যে কার্যক্রমগুলো ছিল তারা এটা ডিস্ট্রয় করতে চেয়েছিল। তো সামনে নির্বাচন আপনার মনে হওয়ার বিষয় নাকি আসলে কোনো? দুইজনের দপ্তরে এত আগুন লাগলো, দুইজনই তো ছাত্রদের শক্তি হিসেবে পুরো নিয়োগ সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করলো সেই সময়। এবং সেখানে বিএনপির লোকরা এদের কাছে গিয়ে ধর্ণা ধরতো যে সে পিপি হতে চায়, সে ডিসি হতে চায়, সে সচিব হতে চায়, আমলা হতে চায়। এদের কাছে এরা ওই ডাকসুর পাশে বসতো, ওখানে গিয়ে সবাই সিরিয়াল ধরতো যে কার কি সমস্যা আছে নিয়ে আসেন। ঠিক আছে, এটা যেন কি যেন বলে না, মুশকিল এহসান সেন্টার, মুশকিল আহসান কেন্দ্র খুলে বসছিল। এগুলো এত দ্রুত ভুলে যাবে না। এবং দেখেন, এরা নিজেরাই বলল যে একটা নির্বাচন আয়োজন করতে 10-20 কোটি টাকা হয় না। এরপরেই কয়েকদিনের মধ্যে সে নির্বাচনে আগ্রহ দেখালো, সে নির্বাচন করতে চায়। তার মানে কি সে কি এই সক্ষমতাটা অর্জন করে ফেলেছে এই সময়ের মধ্যে? তার ফিটনেস হয়ে গেছে? ডক্টর ইউনূস তার সততার জায়গাটা, সততাপূর্ণ আচরণে মারাত্মক ব্যর্থ হয়েছে। তিনি যদি একজন সৎ মানুষ হতেন তাহলে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দুদককে অনুসন্ধানের দায়িত্ব দিতেন যে এই ছেলেটা কোনো আইন কামনায় জীবনে ব্যবসা করেনি, সে হইতে চাইছে লেগুনার ড্রাইভার, হলের ডাল খেয়েছে, এখন 10 কোটি 20 কোটি টাকা দিয়ে সে নির্বাচন করতে চায়। এর টাকা কিভাবে হলো? করছে সেটা? করেনি। সুতরাং ডক্টর ইউনূসের কাছ থেকে আমি আহামরি ভালো কিছু আমি কখনোই আশা করিনি। সামনে নির্বাচনেও ওনার একটা এজেন্ডা আছে যে উনি কিছু ছেলেপেলেকে আবার এমপি হিসেবে বের করে নিয়ে আসতে চান। এবং আমি মনে করি লন্ডনে উনি এই আলাপটাই দিয়েছিলেন যে এদেরকে বের করে আনতে হবে। তো এইটা ডক্টর ইউনূস জুলাইয়ের যারা এখানে উপদেষ্টা হয়েছে, জুলাই উপদেষ্টা, তারা হলো জুলাইয়ের সন্তান, আর আমরা হলো জুলাইয়ের ভাতিজা। আমরা যারা অন্যরা জুলাই আন্দোলন করছি নাকি, আমরা হলো ভাতিজা, আমরা নাতি জুলাইয়ের। আর জুলাই সন্তান, আমরা নাতি। ঠিক আছে, এই জন্য এরকম, হ্যাঁ, এই জন্য পার্থক্য করতেছে, বৈষম্য করতেছে। এইটা তো একটা চরম মারাত্মক একটা বৈষম্য যে একটা উপদেষ্টা হিসেবে সে দীর্ঘদিন থাকলো,
সে নিজে বলতেছে 10-20 কোটি টাকা ছাড়া নির্বাচন করা যাবে না, এবং তারপরে সে নির্বাচনে আসতেছে। এবং আমরাও জুলাই আন্দোলন করছি, এবং আমরা ওইখানে হয়তো বা এওর কাছ থেকে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা এক জায়গায় করে একটা নির্বাচনে নামবো। কার বিরুদ্ধে নির্বাচন করব? উপদেষ্টা ছিল যে 20 কোটি টাকা বাজেট নিয়ে নামছে। এইটা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, এটা ডক্টর ইউনূস করছে। আমি ওনার কাছ থেকে বেশি কিছু আশা করি না, কারণ উনি এমন একটা সিস্টেমের মাধ্যমে বেড়ে উঠেছেন যেই সিস্টেমটাই মানুষকে মানে চুষে খাওয়ার একটা সিস্টেম ছিল ধীরে ধীরে। এইটা দেখেন, মানে এটা গরিবদের নিয়ে কারবার, বুঝছেন? এমনভাবে কারবার, যে কারবারটা উনি আরও বড় হয়েছেন, হাজার না লক্ষ কোটি টাকা জমিয়ে ফেলেছেন। কিন্তু ওই যে আপনার হলো মুরগির জন্য লোন নিয়েছিল, ও এখনও মুরগির জন্য লোনই খোঁজে। ছাগলের জন্য লোন নিয়েছিল, এখনও ছাগলের জন্য লোনই খোঁজে। কিন্তু যারা লোন দিয়েছিল তারা এক ছাগল দিয়ে 10 ছাগল বানায় নিয়ে এখান থেকে চলে গেছে। তো তার পলিসি, তার হলো সিস্টেম হঠাৎ করে ফেরেস্তার মতো হয়ে যাবে, দরবেশ হয়ে যাবে কিভাবে? কোন পরীক্ষার মধ্য দিয়ে, কোন অগ্নি পরীক্ষায় উনি দরবেশ হলেন আমি জানতে চাই।